এটা বাংলাদেশের মানুষ তাকে হত্যা করে নাই, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন এবং তিনি কাদের দ্বারা ষড়যন্ত্রের শিকার হতে পারেন সেটা আপনার আমার বুঝতে বাকি নাই। এই জন্য আজকে নতুন চ্যালেঞ্জ তারেক রহমান নিয়েছেন এবং নিতে গিয়ে একদিকে খাল খনন কর্মসূচি, আরেকদিকে এই যে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চল উত্তরাঞ্চল, সেখানে বর্ষায় যে প্লাবন, বর্ষায় যে অতিরিক্ত বন্যা, বর্ষার পর যখন মরুভূমি হয়ে যায়, পদ্মা ব্যারেজ দীর্ঘদিনের মানুষের স্বপ্ন, সেখান থেকে যদি আমাদেরকে বের হতে হয়, এই পদ্মা ব্যারেজ সেখানে আমরা যদি না করতে পারি, তাহলে এই মরুভূমি হতে হতে ওই অঞ্চলে মানুষ বসবাসযোগ্য হওয়ার কোনো উপায় থাকে। এই যে এখানে উপস্থিত আছেন মোতাল্লেব সাহেব, উনি আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা ট্রাস্টি অর্গানাইজেশন CGIS, তো ওটার দায়িত্ব নিয়ে আছে। এটা একটা বিশেষজ্ঞ টিম, আমাদের আর একটা বিশেষজ্ঞ টিম আছে যেটা IWM, তারপরে ওয়ার্কো, বাইরের অনেক ডিপার্টমেন্ট আছে, দেশি বিদেশি বিশেষজ্ঞ টিম। তারা দীর্ঘদিন থেকে পর্যালোচনা করে আসতেছে এবং 2002 সাল, যে সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তখন থেকে এই বিশেষজ্ঞ টিম কাজ শুরু করেছে। 2013 সালে এই বাংলাদেশে একটা বিশেষজ্ঞ টিম কাজ করেছিল পদ্মা ব্যারেজ কতটুকু ভায়াবল, কতটুকু ফিজিবল। কিন্তু 2016 সালে শুধু একটা অঙ্গুলি হেলনে এই প্রজেক্ট বন্ধ হয়ে যায়। সর্বশেষ 2025 সালে ইন্টেরিয়র গভর্নমেন্ট এটা আবার নতুন করে এই উদ্যোগ গ্রহণ করেন যে আগের যে বিশেষজ্ঞ টিম, তার সঙ্গে নতুন ভাবে চিন্তা ভাবনা করে যে আপনারা কাজ শুরু করেন। ওই কাজ শুরু হয়েছে মাত্র 3 মাস আমরা দায়িত্ব আসার পর। রাত দিন 24 ঘন্টা মাননীয় প্রধানমন্ত্রী আমার এই দায়িত্বের পর পদ্মা এবং তিস্তাকে নিয়ে কত দ্রুত দৃশ্যমান বাস্তবে রূপ দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া যায়, সেটাই গত সপ্তাহে আমরা একদিকের মিটিংয়ে অনুমোদন দিয়েছি। ইনশাআল্লাহ এই যে বাজেট, এই বাজেট জুন মাসে পাস হবে। আগামী জুলাই থেকে তিস্তার মহাপরিকল্পনা এবং পদ্মা ব্যারেজ, আমাদের যেখানে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ, যেখানে 7 কোটি মানুষের বসবাস, যেখানে বাংলাদেশের 37% মানুষ সুবিধা পাবে, দেশের এত জনগুরুত্বপূর্ণ, এটাকে বলা হয় বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রজেক্ট। এবং 2টা প্রজেক্টে, এই প্রজেক্টের সঙ্গে ওই যে আপনার আমার জীবন জীবিকা, বসবাস, কৃষি, নদী ভাঙন রোধ, পানিকে রিজার্ভ করে রেখে বর্ষাকালের পর যখন শুকনো মৌসুমে আসবে উৎপাদনটাকে দ্বিগুণ করা, উৎপাদনটাকে দ্বিগুণ 3 গুণ করে কিভাবে প্রেসিডেন্ট জিয়া শুধু খাল খনন দিয়েই বাংলাদেশ থেকে ফুড এক্সপোর্ট করেছিলেন, সেই পরিকল্পনার দিকে আমরা যাচ্ছি। 3 মাসের মধ্যে মাথায় তো দৃশ্যমান। এটাই তো হলো তারেক রহমানের নেতৃত্বে আজকে নতুন বাংলাদেশটাকে গঠন করার আমাদের যে পরিকল্পনা, যে জাগরণ নিয়ে আমরা এগিয়েছি, সেই দিকে আমরা কাজ শুরু করেছি। আমার দৃঢ় বিশ্বাস আমার এই জেনারেশন, তারা পড়ালেখা করেন, তারা রাজনীতিও করবেন, অথবা রাজনীতি না করলেও পরামর্শ দিবেন। এক্সপার্ট হিসাবে আমরা বিভিন্ন পরামর্শ আপনাদের থেকে গ্রহণ করব। যারা এক্সপার্ট তারা যে খুব বয়স্ক হতে হবে তা তো না, কারণ এই জেনারেশন আমি মনে করি আমাদের জেনারেশন থেকে অনেক ফ্রড, আমাদের চেয়ে বেশি জানে, আমাদের চেয়ে বেশি পড়ালেখাও করে, মেধাবী। সুতরাং তাদের জ্ঞান নিয়ে, তাদের পরামর্শ নিয়ে আমরা যদি আগামী দিনে তারেক রহমানের হাতটাকে শক্তিশালী করি, আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশটাকে স্বনির্ভর বাংলাদেশ, নতুন বাংলাদেশ হিসাবে আমরা সর্বশেষ জুলাই আন্দোলনে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছিলাম, যেটা আমরা চেয়েছিলাম, সেই স্বপ্নটাকে আমরা, স্বপ্নটা শুধু বাস্তবে আমরা রূপ দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ।
তবে ছাত্র রাজনীতির প্রতি বিমুখ হওয়া যাবে না। ছাত্র রাজনীতিকে সবাই সহযোগিতা করতে হবে এবং এটাতে খুব সচেতন ভাবে ভালো কাজ করেন, ভালো কাজ যেন ছাত্ররা করতে পারে, ছাত্র নেতৃত্বরা করতে পারে, সেই দিকে আমরা তাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তাহলে এটা দেশের জন্য মঙ্গলকর হবে। আজকে যারা উপস্থিত হয়েছেন, আরো অনেকগুলা সাবজেক্ট ছিল, অনেকগুলা কথা ছিল, যদি আমি খুব ব্রিফ করতে যাই অনেক সময় লেগে যাবে। আর যেহেতু সময় সংক্ষিপ্ত, আরেকটা সেশন রয়েছে। আজকে যারা উপস্থিত হয়েছেন আমাদের এখানে, বিশেষ করে আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের এজাজ, তার বক্তব্য আপনারা শুনেছেন। আমি তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আমাদের মন্ত্রণালয়ের উপর সে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা তুলে ধরেছেন। আমি তাকে শুধু এটাই বলবো না, তার একটা বিশেষ কথা সে বলেছেন যে ঢাকার চারপাশে 4টা নদী, একটা হলো বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু এবং তুরাগ, এটা নিয়ে একটা বিশেষ প্রকল্প তারা চিন্তা করে তুলে ধরেছেন এবং এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা ইতিমধ্যে এই বাজেটে আমরা ব্যাপক আলোচনা করেছি এবং এটাকে সমাপ্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সম্পূর্ণ তার নলেজে রয়েছে, আমাদের নিয়ে বারবার মিটিং করেছেন কিভাবে পানি রিজার্ভ করা যায় বা ওয়াটার ট্রিটমেন্ট করে ঢাকা শহরটাকে সুন্দর সার্ভিস আমরা দিতে পারি, আরেকদিকে দূষিত পানি, বর্জ্য, এগুলা মোকাবেলা করে নতুন প্রজেক্ট নিয়ে আমরা সেই দিক আমরা অ্যাড্রেস করতে পারি, সেদিকে আমাদের বিশেষ নজর আছে। আমি তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, আমি ধন্যবাদ জানাই। আর আমাদের এই যে ছোট ভাই, সে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুধু পড়ালেখা করেই শেষ করে নাই, এখনো তার অনেকগুলো পাবলিকেশন রয়েছে আমার ধারণা, এবং সেই আঙ্গিকে সে মৎস্য উপর বেশি গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছে। আমি তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। তারপরে হান্নান মাসুদ, সে আমাদের নির্বাচিত প্রতিনিধি, জাতীয় সংসদ সদস্য, গ্রেটার নোয়াখালী। আমার বাড়ি লক্ষ্মীপুর, তার বাড়ি নোয়াখালী, খুব কাছাকাছি, বেশ খুব একটা দূরে না। আমি হান্নান মাসুদকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। আমাদের মীর শাহ আলম, সে হলো আমাদের প্রতিমন্ত্রী, ওই যে চলে আসছে বলতে না বলতে, তার ছেলে মীর সীমান্ত, আমি তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যে সে ছেলে হিসাবে খুবই ভালো কথাবার্তা প্রথমেই বলেছে। আর আমাদের ডিপার্টমেন্টের নৌ পরিবহন মন্ত্রণালয়ের DIW এর ডাইরেক্টর আরিফ উদ্দিন সাহেব, তিনিও তার বক্তব্য রেখেছেন। অনেকগুলা কথা তার ছিল, সব শেষ করতে পারে নাই। আমি তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং সুলতান সালাউদ্দিন টুকু আজকের এই অনুষ্ঠানে এসে আমি মনে করি আমাদের এই অনুষ্ঠানটা অত্যন্ত সম্মানজনক হয়েছে। অনুষ্ঠানটা আমরা সবাই উপভোগ করেছি এবং দেশের জন্য এটা খুবই প্রয়োজন ছিল। আমি সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে সর্বশেষ আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মীর শাহ আলম, উনি এখানে উপস্থিত হয়েছেন, তার ছেলেও আজকে বক্তব্য দিয়েছে। আমি দুইজনকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।